আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। যে যেখান থেকে শুনছো এবং দেখছো, তোমাদের সকলের প্রতি রইল অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অপরিচিতা। এই ভিডিওতে প্রতিটি লাইন বাই লাইন ধরে সম্পূর্ণ ছোট গল্পটি আলোচনা করা হবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওর পরিধি অনেক বড় হয়ে যাবে, তাই সোনারতরী কবিতা সম্পর্কে আমাদের যে ভিডিও রয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অপরিচিত গল্পটি সর্বপ্রথম 1914 সালে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকায় কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়, আর এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গল্প সংকলন গল্প সপ্তকে, এবং 1927 সালে গল্পটি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। গল্পটি বর্ণিত হয়েছে কেন্দ্রীয় পুরুষ চরিত্র অনুপমের জবানিতে। কল্যাণী হলো এই গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র। অনুপম এবং কল্যাণীর বিবাহ হওয়ার কথা থাকলে কোনো এক কারণে সে বিবাহ ভেঙে যায়, যা আমরা গল্প বলে জানতে পারবো। আর এক্ষেত্রে অনুপমের যে দায়িত্ব কর্তব্য ভূমিকা রাখার কথা ছিল, সেক্ষেত্রে অনুপম সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দেয়। তা অনুপম এই গল্পের মধ্যে সহজ সরল অকপটে স্বীকার করে নিয়েছে। তাই অপরিচিত গল্পটি হলো ব্যক্তিত্বহীন, দায়িত্ব কর্তব্যহীন, বিচার বিবেচনাহীন একজন যুবক অনুপম তার সহজ সরল স্বীকারোক্তি। আর এটি হলো ছোট গল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের বৈশিষ্ট্য নির্ধারণ করতে গিয়ে বলেছেন, নাহি বর্ণনার ছটা, ঘটনার গণকটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইও হইল না শেষ। অর্থাৎ বিশাল বিরাট কোনো কাহিনী বা বর্ণনা ছোট গল্পে থাকবে না, কোনো তত্ত্ব বা জীবন দর্শন সেখানে থাকবে না। জীবনের ক্ষুদ্র তুচ্ছ সামান্য কোনো ঘটনা নিয়ে ছোট গল্পে লেখা হবে, এবং শেষ হওয়ার পরেও এক ধরনের অতৃপ্তি রয়ে যাবে। এরপরে কি হলো জানার ইচ্ছা থেকে যাবে। এর পুরোপুরি বৈশিষ্ট্য অপরিচিত গল্পের মধ্যে রয়েছে, যা আমরা পড়লে জানতে পারবো। তাহলে আমরা এবার শুরু করি। আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এখানে মনস্তাপে আক্ষেপে অনুপম নিজের জীবন সম্পর্কে যে মূল্যায়ন করেছে তাই বলা হয়েছে। অনুপমের জীবনটা দৈর্ঘ্যের হিসাবে অর্থাৎ আকারে না বড়, না প্রাপ্তির হিসাবে গুণের হিসাবে বড়, তবুও এর একটি মূল্য। অনুপমের দৃষ্টিতে তার জীবনটা হলো সেই ফুলের মতো, যে ফুলের উপরে ভ্রমর এসে বসেছিল। আর ফুলের উপর যখন ভ্রমর বসে তখন ফুলে গুটি ধরে, গুটি থেকে আস্তে 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 একসময় সে গুটি ফলে পরিণত হয়। অনুপমের সেই ভ্রমর হলো কল্যাণী। অনুপম কল্যাণীকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, যে গুটি তৈরি হয়েছিল, তার ফলে পরিণত হয়নি, অর্থাৎ গুটি ফলে পরিণত হয়েছে। গুটি আস্তে আস্তে ফলে পরিণত হবে, কিন্তু গুটি যখন ফল হবে সে ফল কোনো কাজের না, সেটা হবে অকেজ, একেবারে নিষ্ফল। অনুপম তার নিজের জীবন মূল্যায়ন করতে গিয়ে এমন চমৎকারভাবে ভ্রমর এবং ফুলের মাধ্যমে তুলনা করেছেন। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইয়ার রস বুঝিবেন। যদিও ঘটনাটা খুবই তুচ্ছ এবং ছোট, কিন্তু এর প্রভাব যে তার জীবনে কত বেশি এখানে তাই বোঝানো হয়েছে। কলেজের যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকে আছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করেই প্রকাশ পায়। এখানে অনুপম তার কৈশোরকালীন স্মৃতি রোমন্থন করেছেন। তার সুন্দর চেহারা ঠিকই ছিল, কিন্তু তার চলন বলন আচার আচরণে শিক্ষকরা তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করতেন। শিমুল ফুল এবং মাকাল ফল এ দুটোর প্রসঙ্গ কেন আসলো? শিমুল ফুল দেখতে খুবই সুন্দর, কিন্তু কোনো ঘ্রাণ নেই। আর মাকাল ফল আপেলের চেয়ে অনেক সুন্দর, অনেক রসালো দেখতে মনে হয়, কিন্তু ভাঙার পর ভিতরে গোবরের মতো কিছু একটা এবং খুবই দুর্গন্ধ। তো অনুপম বড় হওয়ার পর বুঝতে পেরেছে যে ছোটকালে, শৈশবে, কৈশোরকালে তার শিক্ষকরা তাকে শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করতেন। বড় হওয়ার পর তার জীবনে আজ তাই সত্যি হয়েছে।
এই বিষয়টি বোঝানোর জন্য অনুপম এই প্রসঙ্গটি টেনে এনেছেন। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালিত করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। তার মানে অনুপমের বাবা উকিল ছিলেন। তখন আমার বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনি ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, সেই জন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অর্থাৎ সাংসারিক দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে, ভূমিকার ক্ষেত্রে অনুপম যেন আজও শিশুর মতো। যদিও বয়স হয়েছে, কিন্তু দায়িত্ব কর্তব্যের দিক দিয়ে তার বয়স যেন হয়নি, এখনও সে ছোটই রয়ে গেছে। আর এই বিষয়টি বোঝানোর জন্য চমৎকার একটি বাক্য এখানে রয়েছে, আজও আমাকে দেখিলে মনে হইবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা মানে হলো দেবী দুর্গা। দেবী দুর্গার দুইটি সন্তান হলো গণেশ এবং কার্তিকেয়। গণেশ হলো বড় আর অনুজ হলো কার্তিকেয়। এখানে অনুপম নিজেকে যে অন্নপূর্ণার কোলে, দেবী দুর্গার কোলে যে কার্তিকেয় যে শিশু, তার সঙ্গে নিজের তুলনা করেছেন, যে যদিও আমি বড় হয়েছি, কিন্তু দায়িত্ব কর্তব্য এবং পরিবারের প্রভাবের দিক থেকে আমি এখনো সেই কার্তিকের মতো, আমি এখনো অনেক ছোট রয়ে গেছি। আর এর কারণটা কি? কারণটা আমরা এখনই জানব। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বছর 6 বড়, অর্থাৎ অনুপমের মামা তার চেয়ে 6 বছরের বড়, একটু মনে রাখতে হবে। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। তাহলে মূল কারণটা এখন জানা গেল। অনুপমের সংসারের উপরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করত তার মামা, যার বয়স ছিল অনুপম থেকে 6 বছর বেশি। ফলগুর প্রসঙ্গ এখানে এসেছে খুবই চমৎকারভাবে। প্রত্যেকটি প্রসঙ্গ এখানে বোঝানো হয়েছে বিভিন্ন তুলনার দ্বারা, উপমার দ্বারা। ফলগু হলো ভারতের গয়ায় অবস্থিত একটি নদী, যার উপরে বালি আর নিচে পানি প্রবাহমান থাকে। আর সে পানি পেতে হলে আগে বালির স্তর খনন করতে হয়, তারপরে পানি পাওয়া যায়। আর অনুপম এই বিষয়টি, অনুপমের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়েছেন যে অনুপমদের সংসারে তার মামার প্রভাব এতটাই বেশি ছিল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু জানার ক্ষেত্রে অনুপমের মামা ছাড়া সেখানে কারো কোনো ভূমিকাই ছিল না। কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নেই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়েই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। এখানে অনুপম মনে করেন যে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে ভিতরের কথা মেনে চলা, বউয়ের কথা শোনা, মায়ের কথা শোনা, এই ধরনের বরকে মেয়েরা পছন্দ করবে, এটা তার ধারণা। এজন্য বলেছেন কোনো কন্যা যদি নিজের ইচ্ছায় তার বর পছন্দ করে, যাকে বলা হয় স্বয়ম্বর, তাহলে অবশ্যই তার কথাটা অবশ্যই ভাববেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। যে মামার প্রভাব কতটা বেশি ছিল বোঝানোর জন্য এই চমৎকার বাক্যটি করা হয়েছে, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ধনীর কন্যা তার পছন্দ নয়। বিবাহ সম্বন্ধে মামার পছন্দ কি ছিল, পরীক্ষা আসলে এই প্যারাটি তোমাদের স্মরণ রাখতে হবে। ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করে আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। ধনীও হতে পারবে না, আবার টাকার লোভও রয়েছে। এই দুটো একসাথে কিভাবে সম্ভব দেখি আমরা। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কুশল করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে তার নালিশ খাটিবে না। গুড়গুড়ি হলো দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ। এটা সম্মানজনকভাবে সব আগে যারা এই ধূমপান করতো তারা এটা ব্যবহার করত। আর বাধাহুকো হলো নারিকেলের খোলের দ্বারা যে আগুন দিয়ে এক ধরনের হুকা। তো বলছেন যে তাদের বাড়িতে আসলে সেই গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায়, অর্থাৎ সামান্যভাবে যদি আপ্যায়ন করা হয়, তাহলে যাতে কোনো কিছু বলতে না পারে, এমন বেহাই তিনি চান।
এক কথায় কন্যাপক্ষের সবাই যেন তার কাছে মাথা নত করে থাকে, আর টাকা দিতে যাতে কার্পণ্য না করে, এমন জায়গায় তিনি আত্মীয় করতে চান। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছি। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে, ছুটি ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমুদারি নাই, চাকরি নাই। অর্থাৎ অনুপমের সামনে একদম পুরা সময় কি অবসর। তার কোনো পরীক্ষা নেই, যে এমএ পাশ করে আছে, উমেদারি নেই, কোথাও চাকরি খোঁজার চিন্তাও নাই, আবার চাকরিও নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, আর সংসারের ক্ষেত্রে কোনো দায়িত্ব পালন করতে হয় না, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভেতরে আছেন মা, বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। আর অনুপম যখন বন্ধু হরিশের কাছে এই মেয়ের বর্ণনা শুনল, তখন সে সবকিছু বাদ দিয়ে সেই নারীর কল্পনা করতে লাগলো। সে যেন বাতাসের কোনো শব্দ শুনলে যেন সেই নারীর নিঃশ্বাস তার কানে লাগছে, আর কোনো গাছের শব্দ যেন শুনলে তার কাছে মনে হয় যেন সেই রমণী, সেই নারী গোপনে তার সঙ্গে কথা বলছে। আর সে যেদিকে সে তাকায়, মনে হয় যে সেই নারীর প্রতিকৃতি তার চোখে ভেসে উঠছে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসী, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। হরিশ এমনিতে সাধারণ কোনো কথাকে খুব ভালোভাবে রসিয়ে কষিয়ে বলতে পারত, আর অনুপমের মনও ছিল অনেক তৃষ্ণার্ত, যেহেতু সে এখন অবসরে রয়েছে, পড়ালেখা শেষ আর প্রাপ্তবয়স্ক। এজন্য হরিশের বর্ণনা শুনে তার মন আরও উতলা হয়ে উঠল। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তা শূন্য বলিলে হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। মামা যেরকম চেয়েছিলেন ঠিক সেরকমই পেয়ে গেছেন। গরিব, কিন্তু দেওয়ার মতো সামর্থ্য তার আছে, যেহেতু একমাত্র মেয়ে, যা দাবি করবেন তার কাছে পাওয়া যাবে বলে মামা এটা মনে করছেন। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই? না, দোষ নাই। বাপ কথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরেরহাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এই যে মেয়ের বয়স 15, এটা শুনে মামার একটু মন ভার হলো। কেন ভার হলো? কারণ তৎকালীন হিন্দু সমাজ একটা নিয়ম চালু ছিল, 8 বছর থেকে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। 9, 10, 11, 12 পরে পার হলে মেয়েদেরকে অপয়া মনে করা হতো। তো এই জন্য 15 বছর সেই হিসাবে তো অনেক বেশি বয়স। এই জন্য মামা একটু ভার হলেন। যাই হোক, হরিশের রসনার সরস গুণ আছে। মামার মন নরম হইল। বয়স বেশি হইল হরিশের কথার কারণে, তার কথার রসের কারণে মামার মন নরম হলো। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল, নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। এখানে অনুপমের মামার যে কুপুণ্ডকতা, তার সংকীর্ণতা, এর রক্ষণশীলতার বিষয়টি খুব সুন্দরভাবে এই প্যারার মধ্যে ভালোভাবে বোঝানো হয়েছে। অনুপমের মামার কাছে কলকাতার বাইরের যে মস্ত পৃথিবীটা আছে,
আন্দামান দ্বীপের মতো। আন্দামান দ্বীপ কি সেখানে সেখানে কেউ ইচ্ছা করে যায়? সহজে যায় না। স্বদেশী আন্দোলনের সময় শাস্তি স্বরূপ ব্রিটিশরা আন্দামান দ্বীপে পাঠাতো। আর মামা কলকাতার বাইরে যাওয়াটাকে এরকম আন্দামান দ্বীপের মতো শাস্তি মনে করত। আরো সুন্দর করে বোঝানো হয়েছে, তিনি যদি মনু হতেন, যদি তিনি শাস্ত্র রচনা করার দায়িত্ব পেতেন, তাহলে তিনি যদি যে শাস্ত্র বিধান সংহিতা এটা তিনি লিখতেন, তাহলে সেখানে তিনি কি করতেন? হাবড়ার পুল পার হওয়াটাকে নিষেধ করিয়া দিতেন। এখানে তার মামার যে কৌপন্যকতা, রক্ষণশীলতা, সংকীর্ণতা, এই বিষয়টি খুব চমৎকারভাবে বোঝানো হয়েছে। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। এ বিষয়টি জ্ঞানমূলকের জন্য খেয়াল রাখবে। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসে বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদার ভাষাটা অত্যন্ত আর্ট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। অনুপম কল্যাণীকে নিয়ে এক ধরনের স্বপ্ন দেখিয়ে ফেলল, যে বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি হলো এখানে ব্রহ্মাকে বোঝানো হয়েছে, এবং যাকে বলা হয় বিয়ের দেবতা। পঞ্চস্বর হলো প্রেমের দেবতা মদন দেবের 5টি স্বর। এই স্বরগুলো হলো ফুলের, এবং পৌরাণিক গল্প অনুসারে এই স্বর যার উপরে নিক্ষেপ করা হয় সে তার প্রেমে পড়ে যায়। অর্থাৎ অনুপম এখানে বোঝাতে চেয়েছেন যে বিয়ের দেবতা এবং প্রেমের দেবতার মধ্যে আর কোনো বিরোধ নেই। তার অর্থাৎ কল্যাণীর সঙ্গে বিবাহের আর কোনো বাধাই থাকলো না। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। চুল পাচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখে তিনি খুশি হইয়াছেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-1টি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথবাবু একথা একেবারে যোগে দিলেন না। কোনো ফাঁকে একটা হুহা, কিছু শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথবাবুর চুপচাপ ভাব দেখে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। বেহাই সম্পর্কে তার কী ধরনের ইচ্ছা ছিল, পছন্দ ছিল, সেটা আগে জেনেছি। শম্ভুনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথায় তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং কত দরের, সোনা কত দরের হইবে সেও একেবারে বাদাবাদি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনাপাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি 1 করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। কন্যাপক্ষের সম্পর্কে তৎকালীন সমাজের যে দৃষ্টিভঙ্গি, যে হীন এবং নীচ মনোভাব এই প্যারাটির মধ্যে, অনুচ্ছেদের মধ্যে তা খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। যে কন্যাপক্ষ কীভাবে দেখা হতো, যে তাদের থাক বা না থাক, যে কোনো মূল্যে তাদের কাছ থেকে আদায় করতে পারলেই হলো। এবং এটাই বরপক্ষের প্রধান গর্ব এবং অহংকার ছিল, জিদের বিষয়বস্তু ছিল। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়।
তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যেন নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। তার মা যদিও নারী জাতি, কিন্তু কন্যা পক্ষের সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গি এতটাই নিচু ছিল, এটা আমরা বুঝতে পারি। কন্যা পক্ষকে কিভাবে নাকাল করা যায়, কষ্ট দেয়া যায়। এত পরিমাণ লোক গায়ে হলুদে পাঠানো হলো যে তাদের লিস্ট করতে গেলে আলাদা লোক রাখতে হবে, এবং এদেরকে বিদায় করতে গিয়ে অর্থাৎ প্রত্যেক হাতে সম্মানে দিতে হবে। কন্যা পক্ষের যে কষ্ট হবে সেটা স্মরণ করে তার এখানে বসে আনন্দের হাসি হাসলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মস্ত হত্যি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়ি থেকে উঠিলাম। আংটিতে হারতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকানে নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। অর্থাৎ এখানে অনুপম এত পরিমাণে অলংকার দ্বারা সজ্জিত হয়েছে, সে এটার দ্বারা প্রকাশ করতে চেয়েছিল আমাদের মূল্য কতটা বেশি, এটা যেন একবার বুঝতে পারে, একবার মেপে নিতে পারে। তার শ্বশুরবাড়ির থেকে কোনো অংশই কম নয়। এটা তার হবু জামাইয়ের সাথে হবু শ্বশুরের এক ধরনের প্রতিযোগিতা। অনুপম এখানে সেটাই বলেছে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রী জায়গা সংকুলন হয় শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলায় ভাঙা টাক পরা মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতে একটা স্পরস্পর হইয়া যাইত। দেখো, কন্যাপক্ষের কোনো ভুল হতে পারবে না। শম্ভুনাথ বাবু চুপচাপ ছিলেন, এই জন্য এখানে বলা হয়েছে তার এক উকিল বন্ধু যদি কনসার্ট পার্টিকে, যারা এখানে বরপক্ষের সাথে গিয়েছিল, তাদেরকে মাথা নত করে বিনীতভাবে মুখে হাসি রেখে যদি বরণ না করতেন, সম্বর্ধনা না দিতেন, স্বাগত না জানাতেন, তাহলে সেখানেও কিছু একটা করতে পারত। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসে বলিলেন, বাবাজি, একবার এইদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে, আর মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভরা সওগাত লোক বিদায় প্রভৃতির সম্বন্ধে যে টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া দেওয়ার সম্বন্ধে লোকটির শুধু মুখের কথার উপরে ভর করা চলিবে না। অর্থাৎ তার এখনো সন্দেহ রয়ে গেছে যে গহনার ক্ষেত্রেও শম্ভুনাথবাবু তাদেরকে ফাঁকি দিতে পারেন। মামা এক তক্তপোষে এবং স্যাকরার হাতে দাড়িপাল্লা, কোষ্ঠীপাত প্রভৃতি লইয়া মেজে বসিয়াছে। অর্থাৎ সৈন্য যারা গহনা পরীক্ষা করে তাদেরকে স্যাকরা বলা হয়। শম্ভুনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথবাবু আমার দিকে চাহিয়া বলিলেন, সেই কথা তবে ঠিক? উনি যা বলিবেন তাই হইবে? এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়া বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সবাই নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা
গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতা মহিদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। স্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, মানে একদম খাঁটি। ইহাতে সোনা, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইল, তা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলি ফর্দ টুকিয়া লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। মামার এরপরও সুন্দর রয়ে গেল, যেগুলো দেখানো হয়েছে কোনোটা যত কম না পারে, যা দেওয়ার কথা ছিল। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা ছিল, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেটি শেখরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়েই কন্যাকে তার আশীর্বাদ করিয়াছিল। অর্থাৎ সবকিছু ঠিক আছে, শুধু মামা যে গহনা দিয়ে কন্যাকে আশীর্বাদ করিয়াছিল সেটাই হলো ভেজাল। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন। অর্থাৎ তিনি দেখলেন যে তাকে ঠকাতে চাইবে, তিনি ঠকবেন না, তিনি আনন্দ করতে চাইলেন। এখন উল্টো তিনি আনন্দ না পেয়ে লজ্জা পেলেন, এবং তার উপরও কিছু উপরি পাওনা জুটিল। অর্থাৎ তিনি উল্টো অপমানিত হলেন। অত্যন্ত মুখ ভার করে বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বাবু বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দেই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত। তার বিরুদ্ধে কথা বলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গিয়াছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না। এখন তবে মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বাবু বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। মামা আশ্চর্য হয়ে বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। অর্থাৎ যেখানে একটা মেয়েকে সে চিরকালের জন্য, চিরদিনের জন্য, আজীবনের জন্য দিবে, তার সম্পর্কে এতটা সন্দেহপরায়ণ এবং এতটা হীন লোভী মানসিকতা পোষণ করে, তারা তো আত্মীয়তাকে ঠাট্টার সম্পর্কে নিয়ে গেছে। তা মামা বলল যে এই যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা নেই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যাহারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গিয়াছে আমি কে হই নাই। কারণ শম্ভুনাথ বাবু অনুপমকে কয়েকবার বোঝার চেষ্টা করেছেন যে অনুপমের ভূমিকাটা কি। গহনা পরীক্ষা করার সময় অনুপম ছিল নির্বাক, দেখা যায় মামার উপরে সে কিছুই বলতে পারে না, তার কোনো ব্যক্তিত্ব, বিবেকবোধ, বিচারবোধ, দায়িত্বজ্ঞান কিছুই নেই। এজন্য এখন আর শম্ভুনাথ বাবু অনুপমকে কিছু বলার প্রয়োজন বোধ করিলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আসলে অনুপমের এখানে কোনো ভূমিকা নেই, মামা যা বলবে তাই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া, জিনিসপত্র লণ্ড ভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাইর হইয়া গেল। দক্ষযজ্ঞ পৌরাণিক একটা কাহিনী। দক্ষ যেখানে যজ্ঞ করছিল, আর সেই যজ্ঞের মধ্যে সীতার
শুনলেন যে তার প্রতি সম্বন্ধে নিন্দা করা হচ্ছে, আর এটা সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করলেন। আর এটা শোনার পরে শিব সেখানে এসে তার যে যজ্ঞস্থল ভেঙে চুরে সব চুরমার লণ্ডভণ্ড করে দিল। আর অনুরূপভাবে বরযাত্রীর দলও সব কিছু সে দক্ষ যজ্ঞের মতো ভেঙে চুরমার করে তারপরে সে বাড়ি থেকে বিদায় নিল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসনচকি, কনসার্ট একসঙ্গে বাজিল না। অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দেয়া কোথায় যেন মহানির্বাণ লাভ করিল, সন্ধান পাওয়া গেল না। এবং যে অভ্রের বিভিন্ন রঙিন বাতিগুলো বিয়ে বাড়িতে জ্বালানো হয় সেগুলো সব ভেঙে তারা চুরমার করে দেয়, সেগুলো আর জ্বলল না। এটাকে বোঝানোর জন্য বলেছে তারা তাদের দায়িত্ব থেকে মুক্তি পেয়েছে, আকাশের তারাগুলোর উপরে তারা দায়িত্ব দিয়েছে আমরা আর জ্বলতে পারবো না, তোমরা এখন আমাদের কাজ করো। এই ছিল আমাদের অপরিচিত গল্পের প্রথম অংশ। দ্বিতীয় অংশে বাকি অংশটুকু তোমরা দেখতে পারবে। সে অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই।